ধর্মতলায় এবছর ২১শে জুলাইয়ের সভা নয়। কালীঘাট তৃণমূল এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূলের দুই শিবিরকেই জানিয়ে দিল কলকাতা পুলিশ। লালবাজারের তরফে জানানো হয়েছে, ধর্মতলার মতো অত্যন্ত ব্যস্ত এলাকায় রাস্তা আটকে কোনো রাজনৈতিক কর্মসূচি আয়োজনের অনুমতি দেওয়া সম্ভব নয়। অশান্তির আশঙ্কা, ধর্মতলা চত্বরে মিছিল, ধর্নায় ৬০ দিনের নিষেধাজ্ঞা। ধর্মতলা চত্বরে আগামী ৬০ দিনের জন্য কড়া নিষেধাজ্ঞা জারি করেছে কলকাতা পুলিশ। সম্ভাব্য বিক্ষোভ, অশান্তি এবং জনশৃঙ্খলা ভাঙনের আশঙ্কায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন। কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দা ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারার আওতায় এই নির্দেশ জারি করেছেন। পুলিশ কমিশনার অজয় নন্দা জানিয়েছেন, ভিক্টোরিয়া হাউস এবং তার চারপাশে আগেকার ফৌজদারি দণ্ডবিধির ১৪৪ ধারা জারি থাকে, অর্থাৎ বর্তমানের ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা অনুযায়ী এখানে জমায়েত করা নিষিদ্ধ। নিষেধাজ্ঞার আওতায় পড়ছে বউবাজার থানা, হেয়ার স্ট্রিট থানা এবং সদর ট্রাফিক গার্ডের অন্তর্গত নির্দিষ্ট অংশ। প্রশাসনের বক্তব্য, ধর্মতলা কলকাতার অন্যতম ব্যস্ত এলাকা। প্রতিদিন হাজার হাজার মানুষ ওই পথ ব্যবহার করেন। সেখানে রাজনৈতিক জমায়েত বা বিক্ষোভ থেকে বড়সড় বিশৃঙ্খলার আশঙ্কা রয়েছে। তাই বৃহত্তর জনস্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই ২১শে জুলাই ভিক্টোরিয়া হাউসের সামনে শহীদ দিবস পালনের অনুমতি পাবে না কেউ। ওইখানে অ্যাকচুয়ালি একটা জেনারেল 144 থাকে, মানে কোনো রকম মিছিল মিটিং অ্যালাউড হয় না। তো ওই অর্ডারটা এখন আছে, অর্ডারটা অলরেডি ইন প্রোক্লেমেশন। ওটা আমরা এখন বলতে পারছি না কেন 144 আছে, সেই জন্য ওইখানে কাউকে পারমিশন দেওয়ার এখন প্রশ্ন নেই। কোনো রকম মিটিং মিছিলে ওইখানে পারমিশন নেই, কেন ওইখানে একটা 163 বিএনএস যেকে আমরা বলি 140। সূত্র বলছে, পুলিশের এই বার্তার পর বিকল্প স্থান খুঁজতে শুরু করেছে কালীঘাট তৃণমূল। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, ২৬শে ভরাডুবির পর দুই শিবির বিভক্ত ঘাসফুল শিবিরে রাজনৈতিক জটিলতা ক্রমেই বেড়ে চলেছে। দলের প্রতীক তহবিল নিয়ে আইনি টানাপোড়েন চলছে কলকাতা হাইকোর্টে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন কালীঘাট তৃণমূল এই নিয়ে দ্রুত শুনানির আবেদন করলেও তা গৃহীত হয়নি। এবার ২১শে জুলাই ধর্মতলায় শহীদ দিবস পালন ঘিরে নতুন করে বিপাকে পড়ল দুই তৃণমূলই। আসলে এই দিনটি তৃণমূল কংগ্রেস বরাবর মেগা ইভেন্ট হিসেবে পালন করে থাকে। ১৯৯৩ সালের তখনকার যুব কংগ্রেস কর্মীদের মহাকরণ অভিযানে তৎকালীন সরকার পক্ষের গুলি চালনায় ১৩ জনের নির্মম মৃত্যুর ঘটনাকে স্মরণে রেখে এই কর্মসূচি করে তৃণমূল কংগ্রেস। আর ঘটনাস্থল ওই জায়গা বলে সেখানেই শহীদ দিবস উদযাপন করা হয়। কিন্তু এবছর ব্যতিক্রম হতে চলেছে। দল যখন ভেঙে টুকরো টুকরো, সেই অবস্থায় এই বছর আদৌ ২১শে জুলাইয়ের শহীদ দিবস পালন হবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল তৃণমূলের অন্দরে। তবে বৃহস্পতিবার সেই সংশয় দূর করে ধর্মতলায় অন্যান্য বছরের জায়গায় জমায়েত করার নির্দেশ দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বিরোধী দল থাকার সময় থেকেই ভিক্টোরিয়া হাউসের সামনে শহীদ দিবস পালন করা তৃণমূলের রেওয়াজ। গত বৃহস্পতিবার কুণাল ঘোষের উদ্যোগে উত্তর কলকাতার তৃণমূল রামমোহন হলে এক কর্মসূচির আয়োজন করে। সেই সভায় কুণালের ফোন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য লাউডস্পিকারে শোনানো হয়। সেখানেই মমতা বলেন, ২১শে জুলাই আশা করা যায় অনুমতি পাবেন। এবং সেই প্রোগ্রাম দিনে অনেক কষ্ট করে আমাদের করতে হবে, কিন্তু ৫ জন কর্মী থাকলে আমাদের সেই মিটিং এ থাকবে। এবং ধর্মতলায় কাজেই ২১শে জুলাই শহীদ তর্পণের দিন সবাই সংযত হন, সমবেত হন। তার দুদিন পরেই কলকাতা পুলিশের কাছে ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করার অনুমতি চায় কালীঘাটপন্থী তৃণমূল। নিজেদের আসল তৃণমূল দাবি করে ওই জায়গায় সভা করার অনুমতি চায় ঋতব্রত তৃণমূলও। এসবের মাঝেই ২১শে জুলাইয়ের প্রস্তুতি হিসেবে গত রবিবারই ধর্মতলার এই চত্বরে গিয়েছিলেন কালীঘাট তৃণমূলের কুণাল ঘোষ, দোলা সেন, বৈশ্যানর চট্টোপাধ্যায়রা। তারা ডেকোরেটরসকে সঙ্গে নিয়ে সেখানে মঞ্চ তৈরির জন্য মাপামাপি করছিলেন। কিন্তু ব্যস্ত রাস্তায় এভাবে মাপজোক করাকে কেন্দ্র করে যান চলাচলের বিঘ্নের অভিযোগ ওঠে। সোমবার এই নিয়ে বিধানসভায় তাঁদের কড়া ভাষায় বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রশ্ন তুলেছিলেন, পুলিশ অনুমতি ছাড়া কেন আগ বাড়িয়ে মাপামাপি করতে গেলেন? অনুমতি নিয়ে রাজনৈতিক কর্মসূচি করবেন। আমাকে ১০৪ বার হাইকোর্টে যেতে হয়েছে।
আর প্রাক্তন মুখ্যমন্ত্রীকে 15 দিনের মধ্যে রানী রাসমণি চেয়েছিলেন। আমি বললাম যানজট হয়ে যাবে, আমার ধারণা ছিল প্রচুর লোক আসবে, তা আমার ধারণা ছিল না 500-600 লোক হবে। আমি বললাম ওয়াই চ্যানেলে করুন, করলেন, কে বাধা দিয়েছে? তা বলে আপনি অ্যাপ্লিকেশন করে দিয়ে কলকাতার রাস্তায় ভিক্টোরিয়ার সামনে ফিতা নিয়ে চলে যাবেন? কি মামার বাড়ি নাকি? ফিতা নিয়ে যাবেন মাপতে? কে অধিকার দিয়েছে আপনাকে? কে অধিকার দিয়েছে? পারমিশন প্রেয়ার করবেন, কোথায় দেব বলে দেব। আরে আপনাদের লোক প্রচুর, প্রচুর লোক, লক্ষ লক্ষ লোক, 30 লাখ লোক হয়। 11 সালে তো ব্রিগেডে গেছিলেন, এবারেও চলুন না ব্রিগেডে যাই, দম আছে। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পরেই নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। হেয়ার স্ট্রিট থানায় তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। নোটিশ পাঠিয়ে কুণাল ঘোষ ও দোলা সেনকে হাজিরার নির্দেশ দেওয়া হয়। তবে এসবের মাঝেই ঘটে গেল আর এক কাণ্ড। ভিক্টোরিয়া হাউসের সামনে 21শে জুলাইয়ের অনুষ্ঠানে নিষেধাজ্ঞা জারি করে দিল পুলিশ। এখন প্রশ্ন হলো, শহীদ তর্পণের জন্য ঘাসফুল শিবিরের কাছে বিকল্প স্থান কি? চর্চা তুঙ্গে। আমাদের তো 21শে জুলাই হবে, এটা আমাদের আবেগ, শহীদ তর্পণ। আমরা প্রশাসনের কাছে ভিক্টোরিয়া হাউসের সামনে প্রথমত আমরা আবেদন করেছিলাম, ওনার ওখানে পারমিশনে রাজি হয়নি। আমরা প্রশাসনের সঙ্গে কোনো রকম আইনকে হাতে তুলে না নিয়ে আমরা আলোচনার সাপেক্ষে আমাদের টিম আলোচনা করে আমরা কিভাবে শহীদ তর্পণ করবো 21শে জুলাই। এখন আর কাকে কি বলছে আমাদের জানার দরকার নেই। আন্দোলনটা মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের স্রোতের ফলে এটা সম্পূর্ণভাবে একটা রাজনৈতিক দমন পীড়নমূলক, বিরোধীদের কণ্ঠরোধ এবং শহীদ পরিবারদের শহীদ স্মৃতিকে অপমান করা। যোগাসনের জন্য রেড রোডের মতো ব্যবস্থা, ব্যস্ত রাস্তা 7 দিন বন্ধ রাখতে পারেন, আর কলকাতার বুকের সাম্প্রতিক ইতিহাসের সব থেকে জঘন্যতম গণহত্যা শহীদ তর্পণের জন্য একটা রাস্তার আধবেলা একটা দিক সেটা আপনারা দিতে পারেন না। এবং যারা আজকে সরকার, একটা সময় তারাও বিরোধী ছিলেন, তাহলে সিপিএম এর সরকারের আক্রমণে, সন্ত্রাসের গুলিতে যে শহীদরা মারা গেছিলেন, সাধারণ মানুষকে ভোটার আইডি কার্ড দেওয়ার, পরিচয়পত্র, সচিত্র পরিচয়পত্র দেওয়ার দাবিতে বছরে একটা দিন তাদের জন্য এই শহীদ তর্পণ সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেটাকেও ভেস্তে দেওয়ার, না করতে দেওয়ার নানা রকম চেষ্টা, চক্রান্ত। এটা নিয়ে আমাদের রাজনীতি কোনো প্রতিহিংসার রাজনীতি নয়। পশ্চিমবঙ্গে যারা রাজনীতি করছেন তারা মুক্ত মন নিয়ে তারা সরকারের সমালোচনা করতে পারে, বিরোধিতা করতে পারে, নিজেদের মত প্রকাশ। যে 21শে জুলাই তো সেদিনই শেষ হয়ে গিয়েছিল, যেদিন 21শে জুলাই গুলি চালনার যিনি অর্ডার দিয়েছিলেন সেই মনীষ তৃণমূল কংগ্রেস থেকে নির্বাচনে তিনি মন্ত্রী হন, রাজ্যসভার সদস্য। সুতরাং 21শে জুলাইটা পরবর্তীকালে একটা রাজনৈতিক চর্চার মঞ্চ হয়ে গেছে। সেখানে আমরা অনেক গান নাচও দেখেছি, যত কম বলা যায়। চলতি বছরে তৃণমূলের অন্দরে তৈরি হওয়া বিভাজনের জেরে 21শে জুলাইকে কেন্দ্র করে শুরু থেকেই প্রবল স্নায়ুযুদ্ধ চলছিল। কে কোথায় সভা করবে, কার নিয়ন্ত্রণে থাকবে ঐতিহ্যবাহী কর্মসূচি, তা নিয়ে দীর্ঘদিন ধরেই চাপানুতর চলছিল দুই পক্ষের মধ্যে। তবে সম্ভবত লালবাজারের বিজ্ঞপ্তির সৌজন্যে হয়তো তা আপাতত বন্ধ হলো। কারণ ধর্মতলায় একই দিনে পৃথক রাজনৈতিক জমায়েত হলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আশঙ্কা ছিল প্রশাসনের একাংশের মধ্যেই। তবে এবারের 21শে জুলাই ঘিরে আইনি জটিলতাও কম নয়। কয়েক বছর আগের একটি মামলাকে কেন্দ্র করে ফের আদালতের নজরে আসে এই কর্মসূচি। অভিযোগ উঠেছিল 2018 সালে কলকাতা হাইকোর্টের নির্দেশ উপেক্ষা করেই ধর্মতলায় 21শে জুলাইয়ের সভা করা হয়েছিল। সেই মামলায় আদালতের দ্বারস্থ হন এক আবেদনকারী। ওই হাইকোর্ট মামলার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ পাঠানোর নির্দেশ দেয়।
ফলে চলতি বছরের সভা নিয়ে প্রশাসন এবং পুলিশের সতর্কতা আরও বেড়েছিল সম্ভবত। সব মিলিয়ে বাংলার রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ 21শে জুলাইয়ের কর্মসূচি এবার নতুন মোড় নিল। ধর্মতলার ঐতিহ্যবাহী জমায়েত বন্ধ হওয়ায় এখন দুই তৃণমূল শিবির পরবর্তী পদক্ষেপ কি নেয় সেদিকেই নজর রাজনৈতিক মহলের। শোভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।